মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 6টার মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক। বাজে সকাল 6টার মতন, ঘুম থেকে উঠে দেখি চারিদিকে কুয়াশায় ভর্তি, দূরে কি আছে কিছুই দেখা যাচ্ছে না। আর এদিকে তো সূর্যি মামার কোনো দেখাই নেই। আজ আবার গ্রামে কালী পুজো। আমি অন্নপ্রাশনের দিন এসেছিলাম, সেদিন থেকে আমি শ্বশুরবাড়িতেই ছিলাম। কালী পুজো দেখে তারপর বিষ্ণুপুরে যাব। আর শাশুড়িমা বলেছেন কালী পুজোর দিন যত ঠান্ডা পড়বে তত নাকি মানুষের রোগ জ্বালা কম হয়। আর আজকে এত পরিমাণে ঠান্ডা পড়েছে আর এত কুয়াশা পড়েছে কি আর বলবো। আজ পুজো আছে বলে সকাল সকাল সবাই মিলে ঘুম থেকে উঠে পড়েছি, কারণ পুজোর দিন তো বাড়িতে প্রচুর পরিমাণে কাজ থাকে, বুঝতেই পারছো। গোটা ঘর মুছতে হবে, তারপর উঠোনগুলো সব গোবর দিয়ে লেপতে হবে, আর এদিকে তো বাসন সমস্ত কিছু ধুতে হবে, দিয়ে আবার নিরামিষ রান্না করতে হবে। শাশুড়ি মা সকাল সকাল উঠে ভেবেছিলাম সমস্ত কাজগুলো তাড়াতাড়ি সেরে নেবো। এখন তো আবার শীতকালের বেলা, রান্না খাওয়া করতে করতেই সন্ধে হয়ে যায়। কিন্তু দেখো আজকে একদম পুরো উল্টোটাই হয়েছে। সকাল সকাল উঠেছি ঠিকই, কিন্তু কোনো কাজ এখনো পর্যন্ত সারতে পারিনি। এত ঠান্ডা পড়েছে যে জলে হাত দেওয়ার পর হাতগুলো পুরো অবশ হয়ে যাচ্ছে, হাত পা যেন আর কাজ করছে না। যে শাশুড়ি মা বললো যে এখন থাক, একটু রোদ উঠুক, দিয়ে তারপর কাজগুলো করবে। তো কুয়াশার মধ্যেও দেখি বাড়ির পাশে যে বল গ্রাউন্ডটা ছিল সেখানে আবার কিছু ছেলে এসে ব্যায়াম করছিল। আর এদিকে দেখো ছোট ননদও চলে এসেছে সকাল সকাল। ছোট ননদের বাড়ির ওখান থেকে 3টের সময় একটা বাস আছে, সেটাতে করেই চলে এসেছে, তাই অনেক সকাল সকাল পৌঁছে গেছে। ছোট ননদ তো চলে এসেছে আর বড় ননদ আসবে সন্ধ্যেবেলা। আর মেজ ননদকে বলেছিলাম আসার জন্য, কিন্তু মেজ ননদ আর আসতে পারবে না। কুয়াশা কাটিয়ে অনেকক্ষণ পর সূর্য মামার দেখা পেলাম। এরপর তাড়াতাড়ি কাজগুলো সেরে নিতে হবে। এখন পুরোপুরি কুয়াশা কেটে গেছে। আর আমাদের বাড়ির সামনে একটা কুল গাছ লাগিয়েছিল, সেই কুল গাছটায় দেখো কত কুল ধরেছে, কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। সবেমাত্র কুলগুলো এই একটু বড় হয়েছে, তাতেই বাড়ির পাশে সব বাচ্চাগুলো এসে সারাদিন কুল ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কত আর আগলে রাখা যায়। তারপরে মা সবার জন্য কালো মেঘ পাতা ছিঁচে রস বের করেছিল, আর সবাই তো খেয়েছে। আর এদিকে দেখো ছোট ননদের মেয়েটাকে ছোট ননদ আবার জোর করে খাওয়াচ্ছিল, আর ওকে খাওয়ানোর সাথে সাথেই বমি করে দিয়েছিল। কিন্তু এই গাছপাতা সম্বন্ধে অনেক কিছু জানে, কারো যদি ছোটোখাটো সমস্যা হয় তাহলে ডাক্তার দেখানোর প্রয়োজন হয় না। মা বিভিন্ন ধরনের পাতা বেটে রস বের করে দেয়, দিয়ে সেটা খেলেই ঠিক হয়ে যায়। ছোট ননদের মেয়ে কালো মেঘ পাতার রস খেয়ে বমি করছিল, সেই দেখে দেখো বাচ্চাগুলো ছুটে ছুটে এসেছে দেখতে যে দিদি কি করছে। আর যখনই ছুটে এসেছে তখনই সুবীর আর আবির দুই ভাই বোনকে টেনে ধরেছে, বলছে তারা তোদেরকেও রস খাওয়াবো, আমরাও রস খেয়েছি, আমাদের তো খুব তিতা লেগেছে, তোদের কেমন লাগে দেখি। দই করে দেখো টিপে ধরেছে দুই ভাইতে। তিতা খাবে বুড়িমা। তারপরে আমি মায়ের সাথে জঙ্গলে গেছিলাম কোনটা কি গাছ, কোন গাছের পাতা কখন কাজে লাগে সেটা জানার জন্য। আর আমাদের সাথে বর্মশাই গেছিল, তখন দেখো এক ধরনেরও পাতা পেয়েছে, সেটা নিয়ে এসেছে, দিয়ে বলছে যে এটা দিয়ে নাকি দই তৈরি হয়, মানে দইয়ের মতন তৈরি হবে। দিয়ে আমি বলছিলাম যে এটা আবার দিয়ে দই তৈরি হয় নাকি, বলছি কি হ্যাঁ তৈরি হয়, আমরা ছোটোবেলায় খেলেছি। আমাকে আবার জিজ্ঞাসা করছিল যে তোমরা এই পাতা দিয়ে খেলো নি। আমি বললাম কি যে না, এই পাতা তো আমরা চিনি না, এই পাতা দিয়ে খেলিনি। তাই দেখো বর্মশাই পাতাগুলো ভালো করে ছিঁড়েছে, ছিঁড়ে দেখো একটা জলের ভিতর ডুবিয়েছে, ভালো করে আগে ধুয়ে নিচ্ছে পাতাগুলো, দিয়ে আবার জল ঢালছে পাতার ভিতরে। সাথে সাথে তোমরাও দেখো এই পাতাগুলো দিয়ে দই তৈরি হয় কিনা, আর তোমরা কে কে ছোটোবেলায় এই পাতাগুলো দিয়ে খেলেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। পরেই দেখো পাতার ভিতর জল দিয়ে ভালো করে কচলাচ্ছে, যাতে পাতার ভিতর যা রস আছে সেটা যেন জলের সাথে মিশে যায়। আমি তো এখানে চুপচাপ দাঁড়িয়ে আছি যে এই পাতাগুলো দিয়ে কীভাবে দই তৈরি হয় সেটা দেখার জন্য। আর এই পাতাগুলো সবাই চেনো, যাদের গ্রামে বাড়ি তারা অবশ্যই চিনবে এই পাতাগুলো। আমাদের ওখানেও আছে, কিন্তু এই পাতাগুলো যে এইভাবে খেলা যায় সেটা আমি জানতাম না। আমার সাথে সাথে ছোটো ননদের মেয়ে আর এদিকে মেজো ভাসুরের ছেলেও দাঁড়িয়ে আছে, ওরাও কিন্তু ছোটোবেলায় এই পাতাগুলো নিয়ে খেলেনি, কীভাবে দই তৈরি হয় সেটা দেখার জন্য ওরাও দাঁড়িয়ে আছে। এখন দেখো পাতাগুলো ভালো করে কচলিয়ে নিয়েছে, এরপর কিছুটা জল বাটিতে তুলে দিচ্ছে। ও বলছে যে একটা থালায় করব আর একটা বাটিতে করব। আরও বেশি করে কচলাতে হতো, কিন্তু ও আবার খবর করতে যাবে, ওর জন্য বলছে যে এইটুকুই দেখাই, আরও কচলাতে হতো, অত তো টাইম নেই, আমি তোমাদেরকে এইটুকু করেই দেখাচ্ছি, তোমরা আবার পরে করে দেখবে। দুটো জায়গায় দেখো রসটা রেখে দিয়েছে আর সমস্ত পাতাগুলো ছেঁকে ফেলে দিয়েছে। তারপর আমাদেরকে বললো একটু 5 মিনিট ওয়েট করো, তারপরেই দেখবে দই হয়ে যাবে।
5 মিনিট পর চলে এসেছি দেখার জন্য। আমার তো আর কিছুতেই ধৈর্য ধরছিল না। আর এই যে দেখো কত সুন্দর দইয়ের মতন জমে গেছে, দেখতে পাচ্ছ? থালাটা যেদিকে সরাচ্ছি তার সাথে পুরোটা একসাথে চলে যাচ্ছে। এখন কিন্তু কোনো জল নেই, পুরো দইয়ের মতন বসে গেছে। কাজগুলো সেরে এখন আমরা সবাই মিলে রোদে বসার জন্য চলে এসেছি। এতক্ষণ ধরে কাজ করছিলাম, তারপর দেখছি হাত পাগুলোতে আর কোনো কাজই হচ্ছে না, পুরো অবশ হয়ে গেছে। তারপর শাশুড়ি মার বর্মশাই বলে যে চলো রোদে একটু বসি, একটু হাত পাগুলো ঠিক হোক, দিয়ে তারপর আবার কাজ করব। তো কালী পুজো, তাই দেখো দূরে কালী ঠাকুরটাকে রং করা হচ্ছে। আর এখন তো সবার স্কুল ছুটি, তাই দেখো বাচ্চাগুলো সকাল বিকাল দুবেলা করে খেলা করছে। এখন আমরা সবাই মিলে বাড়ির দিকে যাচ্ছি। এরপর উঠোনে রোদ পড়বে, তাই বর্মশাইকে বললাম যে বাড়িতে চলো, ওখানে যে খাওয়া দাওয়া করে নেবে আর উঠোনেই বসবে। আর বর্মশাই দেখো চেয়ারটা কিভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছে। বর্মশাইকে দেখে তারপর দেখো সুবীর আর আবি দুজনে মিলে মাথায় করে চেয়ারগুলো নিয়ে দৌড়াচ্ছে। আর দৌড়িয়ে যে উঠোনের মাঝে দুজনে মিলে দেখো চেয়ার নিয়ে মারপিট লেগে পড়েছে। একজন আরেকজনকে ঠোকা দিচ্ছে। আর আবির তো সুবীরের সাথে পারছে না, যেহেতু সুবীর একটু বড়, তাই ওর সাথে পারবে কিসের জন্য। তারপর ওর কাকা ছুটে এসেছে লাঠি নিয়ে, আর তখনই সুবীর আবার ছুটে পালিয়েছে দেখো চেয়ার নিয়ে কত দূরে। খাওয়া করে তারপর আমরা সবাই মিলে চলে এসেছিলাম রোদে। আর এদিকে দেখো বর্মশাই চেয়ারে বসে বসেই ঘুমিয়ে গেছে। ভাত খাওয়ার পর যে ভাত ঘুমটা আসে তার জন্য দেখো বসে বসেই ঘুমিয়ে পড়েছে। আমাদের পাশেই দেখো বাচ্চাগুলো ব্যাট বল খেলছিল। আর আমরা যেদিন আসলাম সেদিনকে আবার সুবীর আর আবিরের জন্য ব্যাট বল উইকেট সমস্ত কিছু নিয়ে এসেছি। আর সেগুলো আনার পরে গ্রামের বাচ্চাগুলো সকাল বিকাল সারাদিন দেখছি আমাদের বাড়িতে চলে আসছে। আজ আবার একটা গ্রামে বিয়ে বাড়ি আছে, তাই সবাই মিলে নদীতে জল তুলতে গেছিল। জল তুলে এখন সবাই মিলে বাড়িতে যাচ্ছে। এত ঠান্ডা পড়েছে আজকে, আমি আর ননদ বসে বসে বলাবলি করছিলাম যে আজকে এত ঠান্ডা পড়েছে, এই জলটাতে যাকে স্নান করাবে সে তো শীতে কাঁপবে। এমনিতেই নদীর জল সবসময় ঠান্ডা থাকে। রোদ চলে যেতে আমরা সবাই মিলে বাড়িতে চলে এসেছিলাম। আর এদিকে দেখো আমার যা আবার আমাদের বাড়িতে আলতা পড়তে এসেছিল। যখন আলতা পড়ছে তখন আবার বরমশাই এসেছে, এসে আবার দেখো আলতা পরিয়ে দিচ্ছে। ওর তো আবার বৌদি হয়, তাই বলছে যে দাঁড়াও বৌদি আমি সুন্দর করে আলতাটা পরিয়ে দিচ্ছি। তাই দেখো কেমন আলতা পরিয়ে দিচ্ছে। আর ওই বৌদি তো চেঁচাচ্ছিল, বলছে না আমাকে এরকম করে পড়াও না, এদিক ওদিক ঘেটে যাবে। আর পাশে আবার দাঁড়িয়েছিল ওর জামাইবাবু, মানে শ্বশুরবাড়ির সম্পর্কে দেওয়ার হয়, আর এদিকে দিদির সম্পর্কে জামাইবাবু হয়। তোমাদেরকে তো এর আগের ব্লগে বলেছিলাম যে এই জায়ের হচ্ছে 2 বোন একই বংশে বিয়ে হয়েছে। মানে যাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বড় কাকা শ্বশুরের বড় ছেলের বউ, আর যে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে ছোট কাকা শ্বশুরের ছোট ছেলের বউ আর ছেলে। দুজনে মিলে দুদিক থেকে এত জ্বালা ছিল যে ঠিকভাবে আলতাটাও পড়তে পারছিল না। তারপর ছোট ননদের যে আলতাটা পরে দিচ্ছিল তখনও দেখো জামাইবাবুটা যে কেমন জ্বালাচ্ছে, ঠিকভাবে আলতাটাও পড়াতে দিচ্ছে না। এখন সন্ধ্যেবেলা। আর এদিকে দেখো বড় ননদ চলে এসেছে কালী পুজো দেখার জন্য। বড় ননদ আবার তার নাতির কাছে ফোন করেছে, তাই ভিডিও কলে তাকে দেখছে। তারপরে আমি ছোট ননদের মেয়ে আর বড় ননদ সবাই মিলে যাচ্ছি কালী ঠাকুরের কাছে। আর এদিকে প্রসাদটাও তো দিতে হবে, কালী পুজো তো এখন হবে না, অনেক রাত্রে হবে, তাই প্রসাদটা আগে থেকেই দিয়ে দিতে হবে। আর এদিকে দেখতে পাচ্ছ কেমন কুয়াশা পড়েছে বাইরেটায়। এই যে দেখো চলে এসেছি মায়ের কাছে। দিদি আবার ঠাকুরের সামনে সমস্ত প্রসাদগুলো ধরে ধরে দিচ্ছিল, আর আমরা এদিকে এগিয়ে গিয়ে দিচ্ছিলাম। বাইরেটাই দেখতে পাচ্ছ যারা বসে আছে এরা আবার আজকে পুজো দেবে, এদের আবার মানত আছে, তাই উপোস করে আজকে পুজো দেবে। এই পুজো উপলক্ষে আজ আবার একটু কীর্তনও দিয়েছে। বয়স্করা দেখো সবাই বসে বসে কীর্তন শুনছে। ঠাকুরের পাশেই ছিল গঙ্গা ঠাকুর, এখানেও দিদি একটু ধূপ দিয়ে দিল। এটাই দেখো কালী পুজো দেখার জন্য গ্রামের সব মানুষজন চলে এসেছে। আজ আবার কালী পুজো উপলক্ষে খিচুড়ি খাওয়ানো হচ্ছে, তাই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো বাটিতে করে খিচুড়ি খাচ্ছে। কোনো বছর কিন্তু খিচুড়ি খাওয়ানো হতো না, এবছরই প্রথম খিচুড়ি খাওয়ানো হচ্ছে। তাই দিদিকে বললাম যে চলো আমরা সবাই মিলে খিচুড়ি খাই। তারপরে আমরাও সবাই মিলে খিচুড়ি নিয়ে নিয়েছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে খিচুড়ি খাচ্ছিলাম। খিচুড়িটা কিন্তু খুব সুন্দর করেছিল, মায়ের প্রসাদের একটা আলাদাই স্বাদ থাকে। খিচুড়ি খেয়ে আর এক বাটি করে খিচুড়ি নিয়ে এখন আমরা সবাই মিলে যাচ্ছি বাড়িতে। এখন তো পুজো শুরু হবে না, অনেক রাত করে পুজো শুরু হবে, তখন আমরা ঘুমিয়ে পড়বো, তাই পুজোর ভিডিও আর দিতে পারবো না। কালকে সকালে সবাই মিলে আবার প্রসাদ আনতে যাবো। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে, গুড নাইট সবাইকে।